নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। যারা অদূর প্রান্তে বা সুদূর গ্রামগঞ্জে বা অনেক দূরে বা প্রবাসী বাঙালি যারা দেখছেন, যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ মাসিমা, কাকিমা, জেঠিমা যারা অনুষ্ঠান দেখছেন, তাদের চরণে হাজার কোটি প্রণাম এবং দাদা, বৌদি, দিদিদের যথেষ্ট শ্রদ্ধা, স্নেহ আর ছোট ছোট ভাই বোনদের অনেক ভালোবাসা জানাই। অনুষ্ঠানটা সব থেকে বেশি তারতম্য আপনারা যেটা পছন্দ করেন সেটা হচ্ছে দেবাশিসদার টোটকা, টিপস। দেবাশিসদা অনেকদিন টোটকা বলে না, এবার কিছু বলুক, আমরা শুনি। আমি জানি আপনারা এই আশায় বসে আছেন, আমারও বলতে খুব ইচ্ছা করে। আপনারা করুন, নিজের লড়াই নিজে করুন, তারপর দেবাশিসদা আছে, আগে নিজে করবেন। শুধু মাথায় রাখবেন, পৃথিবীতে মানে একমাত্র আপনাদের ডেস্টিনিতে ঈশ্বর কিন্তু এটা লিখে দেয়নি যে সবসময় জ্যোতিষী শরণাপন্ন হতে হবে। তার কারণ হচ্ছে আপনি ভালো রান্না করলে স্বাদটা আপনার ভালো হবে, এটা আপনি ভালো করে জানেন। সুতরাং কর্মটা ভালো করলে ফলটাও ভালো হবে। তার মধ্যে কিছু ভুল মিস্টেকটা কারা করায়? তারাই করায়। আমি কিন্তু সবাইকে দোষ দিই, সবাইকে ভালো বলি। মানুষকেও যেমন দোষ দিই, মানুষকেও ভালো বলি, ঠিক তেমন দেবদেবীকেও দোষ দিই, দেবদেবীকেও ভালো বলি। তার কারণ এই দেবদেবীর আশীর্বাদে আমরা বেঁচে আছি, আর এই দেবদেবীর আশীর্বাদে কিন্তু গ্রহ নক্ষত্ররাও বেঁচে আছে। তফাৎ হচ্ছে আমাদের একরকম কাজ শিখিয়েছে, তাদেরকে আরেক রকম কাজ শিখিয়েছে, কিন্তু তাদের কাজের শ্যাডোটা আমার মনে হয় কিছুটা ব্ল্যাক, যার জন্য আমাদের জীবনে ঝটঝট করে অন্ধকারটা চলে আসে। সেই অন্ধকারটা যাতে না আসে, পরিষ্কার হয়, সেই রাস্তাটা খুঁজে আমি বেড়াই। দেখুন, আমি তো মাত্র চেষ্টা করি, আমি তো এটা বলতে পারি না যে না আমি আপনাদের সম্পূর্ণ সব কিছু করে দেখাতে পারি, কেন সেই ক্ষমতাটা আমার নেই। যার ক্ষমতা আছে তার আছে, কেন কাউকে নিয়ে সমালোচনা করার অধিকার আমার নেই। কেন ঠাকুর যখন বেঁচে ছিলেন তাকে নিয়েই যখন কোনো সমালোচনা করতে পারি না এখন আর, তো আমি এখন বর্তমান জগতে কোন তান্ত্রিক, কোন জ্যোতিষীর সমালোচনা করব বলুন? সবাই ভালো, শুধু সব থেকে বেটার হচ্ছে আপনারা ভালো, কেন আপনারা অনুষ্ঠানটা দেখেন। কিন্তু আমার কিন্তু অনুষ্ঠানের মধ্যে সব থেকে আমি বড় জিনিস একটা বেশি গুরুত্ব দিই, আর প্রত্যেকটা জিনিসে কিন্তু একবার করে বারবার বোঝাই আপনাদেরকে আমি, যে দেখুন, যত পরিষ্কার থাকুন আর যত আপনি গ্রহের পুজো দিন, যত মন্দিরে পুজো দিন, যেটা ইচ্ছে আপনি করুন, মাথায় রাখতে হবে কিন্তু যে মন্দির, এই যে টেম্পল, একটা মন্দিরটা পরিষ্কার থাকে তবেই কিন্তু লোক ওখানে সমাগম হয়, ভিড় হয়, একটু শান্তি মতো বসে। কিন্তু একটা লোকের বাড়িতে একজন গিয়ে বসলে কিছুক্ষণ বসার পর, এক কাপ চা বিস্কুট খাওয়ার পর কখন বেরোতে পারলে বাঁচি, তার কারণ হচ্ছে বাড়িটা নোংরা। এই নোংরাটা কিন্তু আপনারা করতে চান না, যার জন্য কিন্তু আমি আপনাদেরকে সব সময়, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ প্লিজ বলছি আপনাদেরকে, আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার, আপনারা নিজের বাড়িটাকে পরিষ্কার রাখুন সব সময়। কারণ বাড়ির যদি বাস্তুর একটা প্রবলেম, বাস্তুর যদি দোষ আসে, বাড়ির বাস্তু মানে কোথা থেকে শুরু করবো আমি তাই জানি না। কারণ বাস্তু এত বড় সাবজেক্ট একটা জিনিস, একটা জমি, একটা ত্রিভুজ জমি, একটা স্কোয়ার জমি, একটা লম্বাটে জমি, সেই জমির উপর আপনি বাড়ি করছেন, সেই বাড়িটার আপনার কোন দিকে সিঁড়ি হওয়া উচিত, কোথায় বেডরুম হওয়া উচিত, কোথায় টয়লেট হওয়া উচিত, কোথায় কিচেন হওয়া উচিত, কোন জায়গাটা বসে ড্রয়িং রুম হওয়া উচিত, কোথায় জুতোটা রাখা উচিত, কোথায় পুরনো জামা কাপড়টা ছাড়া উচিত, এই যে ডিসিপ্লিন, দেখুন একদম ছোট ব্যাপার, একদম ছোট ব্যাপার। তার কেন বলছি ছোট ব্যাপার, কি আপনি একদিন সকালে ঘুম থেকে উঠলেন, আপনি ভালো করে জানেন যে আপনাকে ব্রাশ করতে হবে, একদম আপনারা ধরাছোঁয়ার মধ্যে, আপনারা এটা ভালো করে জানেন আপনাদেরকে 9টার সময় খাওয়া দাওয়া করে অফিস বেরোতে হবে, ধরাছোঁয়ার মধ্যে। ঠিক এটাকেও ধরাছোঁয়ার মধ্যে করে নিন না, যে বাড়িটা আমি যখন করছি একটু ভালো বাস্তুবিদকে একটু জেনে নিই, একটু পরামর্শ করে নিই। কেন কি বাড়িতে যখনই বাঁদিক যাচ্ছেন, ঢুকছেন, লেফট অ্যাঙ্গেল সিঁড়ি করছেন, বাস্তুর দোষ হচ্ছে। বাড়িতে যখনই আপনারা বিছানায় যখন শুচ্ছেন, যখন আপনারা শোয়ার চেষ্টা করছেন, মাথাটা যদি একটু উল্টোপাল্টা জায়গায় না জেনে দিয়ে থাকেন, তাহলে কিন্তু শারীরিক অসুস্থতা ডেকে নিয়ে আসছেন। টয়লেট আর কিচেন যদি পাশাপাশি থেকে থাকে, তাহলে 100% বাস্তুর দোষ আসে। বাস্তুর দোষের সাথে হরোস্কোপের একটা বিরাট কম্বিনেশন আছে। তার কম্বিনেশনটা এটাই হলো যে আমরা হরোস্কোপ যখন মানুষের দেখি, একটা কথা বলি কি, দেখুন অ্যাস্ট্রোলজি ম্যাক্সিমাম মানুষ জানে, অনেক বড় বড় জ্যোতিষী, আমার থেকে অনেক বড় বড় জ্যোতিষীরা টেলিভিশন চ্যানেলে বসে, আমি তাদের কাছে অতি নগণ্য, বাট ভুল করে পিএইচডিটা করে ফেলেছিলাম, এটাই হচ্ছে আমার একটা প্রবলেম। তাতে আমি যেটা পেয়েছি, তাতে আমি যেটা দেখেছি, দেখার মধ্যে আমার বোঝা গেছে, একটা হরোস্কোপের যখন চার্টটা আমরা দেখতে থাকি, প্রথম আমরা কয়েকটা হাউস, কয়েকটা ঘর দেখি। কেন দেখি, এটা আপনাদের কাছে প্রশ্ন। দেবাশিসদা, আপনি যখন বাস্তুর কথা বলছেন, তাহলে আপনি হরোস্কোপটা কেন দেখবেন? ইয়েস, অফকোর্স আমি দেখতে বাধ্য বা আমি বাউন্ড। তার কারণ হচ্ছে যে আপনার বাস্তুটা যদি ঠিক থাকে, তাহলে হরোস্কোপে কেন প্রবলেম হচ্ছে? নিশ্চয়ই হরোস্কোপে প্রবলেম হচ্ছে, তা না হলে আপনার সময় কেন খারাপ যাচ্ছে? যখনই দেখবেন ম্যাচ করবেন, যখন আপনার লগ্নের সাপেক্ষে 4th হাউসে রাহু যখন বাস করবে, অটোমেটিক্যালি দেখবেন আপনার বাড়ির বাস্তুদোষ হতে বাধ্য। এমনকি বাড়ির সামনে নোংরা থাকবে, বাড়ির সামনে ভ্যাট থাকবে।
বাস্তুদোষ কিসে কিসে হয় এগুলোকে একটু জেনে নিন, একটু জানুন। জানলে কি হবে, আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন। আমি সেসব ভাই বোনদের যারা স্কুলে পড়াশোনা করছো, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা বাড়িতে যখন আসবে জুতোটা বাইরের জুতোয়, বাইরের ধুলোবালি জুতো নিয়ে ঘরে ঢুকবে না। জুতোটা বাইরে একটা রাখার জায়গা তৈরি করো, একটু পাটা ধুয়ে ঘরে বসো। বাইরে থেকে এসে বিছানায় চাদরের মধ্যে পা তুলে বসবে না, কারণ সেই চাদরে কিন্তু রাত্রে শুতে হয়, এতে কিন্তু বাস্তব প্রবলেম হয়। এবার যদি রান্নাঘর আর টয়লেট পাশাপাশি হয় তাতে ভয়ঙ্কর বাস্তব প্রবলেম হয়। অনেকে ভুল করে আবার টয়লেটের উপরে স্ল্যাব ঢালাই করে তার উপর দিয়ে আপনার বাথরুম করে ফেলেছেন। মাথায় রাখবেন সবসময় যে ফিল্টার একটা বলে একটা জিনিস আছে, যেটাকে আমরা বলি না অনেক সময় অ্যাকোয়াগার্ডে জল খাচ্ছি আমরা, এটা ফিল্টারেশন করছি, ওটা ফিল্টারেশন করছি, ওটা করছি। যে একটা জিনিস ভাবুন তো, কখনো খুব আমি আমার অনুষ্ঠান কিন্তু যে দাদা দিদিরা যে মাসিমারা দেখছেন খুব লজিক্যাল অনুষ্ঠান। তার কারণ হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া যায় না, লড়াই করে পারবেন না। পৃথিবীতে ঈশ্বর আমাদেরকে একটা ফিল্টার দিয়েছে। আমি কিন্তু এমন ছোট ছোট ভাষা বলবো বা যেগুলো বলবো আপনারা প্লিজ খারাপভাবে নেবেন না, কিন্তু এটা বাস্তব। যখন আপনারা একটা বাড়িতে রং করছেন, রংটা লাল করলে লালই তো হয়, এটা নিশ্চয়ই। হ্যাঁ, এরপরে যদি আপনি ওটাকে ঢেকে সাদা করেন সাদা হবে, কিন্তু আমাদের ঈশ্বর আমাদের পেটে কিন্তু একটা ফিল্টার দিয়েছে যেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। তার কারণ দেখুন, আমরা সবাই ইউরিন করতে যাই, আমরা সবাই বাথরুমে যাই, কিন্তু আমরা তো বাইরে গিয়ে অনেকে ঠান্ডা খাচ্ছি, থামস আপ খাচ্ছি, লাল জল খাচ্ছি, নীল জল খাচ্ছি। এর মানে কি ইউরিনটা কি আমাদের লাল নীল হলুদ হচ্ছে? নেভার, হোয়াইট হচ্ছে। দ্যাট মিনস আমাদেরকে ঈশ্বর গড গিফটেড একটা ফিল্টার দিয়েছে, যে ফিল্টারটাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে বাঁচতে হবে। আমাদেরকে বাঁচতে হলে আমাদের বাড়িটাকে ঠিক রাখতে হবে। আমাদের বাড়ি যদি ঠিক না থাকে, যদি বাস্তব প্রবলেম থাকে, সে বাড়িতে কখনো শুভ অনুষ্ঠান হয় না। বাড়িতে আপনাদের সব আছে কিন্তু আপনাদের শান্তি থাকবে না। টাকা থাকলেই দিদি ভাইরা শান্তি আসে না গো, এটা মাথায় রাখবেন। ঈশ্বর অনেক ক্ষেত্রে অনেককে পরীক্ষা করেন। কিছু কিছু শ্রেণীর মানুষকে এমন টাকা দিয়ে ভরিয়ে রেখেছেন যে টাকা শোকে তারা প্রাণ চলে যাচ্ছে। আবার কিছু মানুষকে অল্প টাকা দিয়ে রেখেছেন, তার মধ্যে সঞ্চয় করে খেয়ে পড়ে সুখে জীবনযাপন করছে। আবার কিছু মানুষকে একেবারেই দেয়নি। কেন দেয়নি জানেন? দেখবেন তাদেরকেও এক সময় দিয়েছিল, মানে হাতে আসা লোককে পায়ে ঠেলেছে, প্রয়োজন মনে করেনি, তখন বুঝতে পারেনি। কিন্তু আমাদেরকে কিন্তু একটা বন্ধনে থাকতে হবে। আমরা বন্ধনে থাকতে ভালোবাসি। এই বন্ধনে থাকতে পারলে কি হবে, আমাদের বাড়িটা ঠিক রাখতে পারবো। আর বাড়ির ভিতরে আপনাদের যতগুলো রান্নাঘর, যারা রান্না করছেন, আমি জানি মাসিমা জেঠিমারা বসে আছেন, বসে অনুষ্ঠানটা দেখছেন, হয়তো খেপে যাবেন, রেগে যাবেন, কিন্তু রেগে গেলে মাফ করে দেবেন আমাকে প্লিজ। হ্যাঁ, তার কারণ হচ্ছে রান্নাঘরটাকে একদম ক্লিন করে রাখবেন, পরিষ্কার চকচকে রাখবেন। এমনকি চিমনি, মশলার কৌটো অনেক দিন হয়ে গেছে, মশলার কৌটো ক্লিন রাখবেন। আমি বলছি আপনাদেরকে রাখতে হবে, আমার কথা আপনাদেরকে শুনতে হবে, কেন আমি আপনাদেরকে ভালো দেখতে চাই। সুতরাং এই কাজগুলো আপনারা করুন, রান্নাঘরকে চকচকে ক্লিন করুন। এমনকি রান্নাঘরে যে বেসিনটা আছে, বেসিনটার যে পাইপটা আছে, পাইপের মধ্যে অনেকে দেখেছি আরশোলা ভর্তি থাকে, সেটাকে জায়গা দেবেন না, যাতে আপনাদের মনটা সন্তুষ্টি। একটা রান্না করতে গেলে কড়াইটা তেল চিটে। ফ্রিজ, অনেকের ফ্রিজ আমি দেখেছি যখনই দরজা খুলছে তাতে ননভেজ খাবার কিছু ডিপ ফ্রিজে রাখা আছে, যেটা দেখে মনে হচ্ছে মর্গ হয়ে রয়েছে, ব্লাড ভর্তি হয়ে রয়েছে। ভাবতে পারেন কখনো ইচ্ছা করবে সেটা বার করে রান্না করে খেতে? অনেকে বলবেন দেবাশিস দা টাইম নেই, আমরা তো সপ্তাহে একদিন বাজারে যাই। সো হোয়াট, একদিন বাজারে যান তো কি হয়েছে, আরেকদিন বার করবেন। সব ক্ষেত্রেই তো সময় বার করা যায়, মানুষ পারে না এমন কোনো কাজ আছে? আরেকদিন বের করবেন, আরেকদিন বাজারে যাবেন, কিন্তু ক্লিন করুন, পরিষ্কার রাখুন, সতেজ খাবার খান, তাজা খাবার খান। সুস্থভাবে থাকতে হলে অনেকগুলো নিয়ম শৃঙ্খলা মানতে হবে। বাড়ির ভেতরে কখনো তারামূর্তি রাখবেন না। আমি আপনাদেরকে বারবার বলছি, বাড়ির ভেতর তারামূর্তি রাখবেন না। তার কারণ তারার বীজ কিন্তু হুঙ্কারে বিজয় বাবা নীল বিশাল পিঙ্গল জনা জুড়ে জড্ডনাস্ত হন্তাঙ্গ তারা স্বয়ং। এই তারার জিনিসটা আমি একটা বলে রাখি আপনাদেরকে, আপনারা ভালো করে জানেন যে আমার বংশ পরিচয়টা কি। হাজারহাট মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, সেই মানুষটি যিনি বিশ্বতান্ত্রিক সম্রাট আখ্যা পেয়েছিলেন, পাওয়ার পরে উনি নিজেকে বলেননি কোনোদিন আমি বিশ্বতান্ত্রিক সম্রাট, ওনাকে মানুষ বলেছিলেন। আজকে আমি কতটুকু পুজো পারি সেটা আমি জানি না, কিন্তু ফুটপাতে বসে যে কোনো পুজো এক চান্সে করে বেরিয়ে আসি। তার কারণ হচ্ছে ওই পুঁথিগত বিদ্যাটা আর গুরুমুখী বিদ্যাটা যথেষ্ট অর্জন করেছি। আই নো অল এভরিথিং ইন অ্যাবাউট পুজো সম্বন্ধে। কোন পুজো কোন করলে কোন মানুষের কোন বিপদ থেকে উদ্ধার করা যায় সেটা কিন্তু আমি ভালো মতন জানি। কিন্তু তার মানে এটা না, ইটস নট অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক। এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয় যে আপনাকে আমি আজকেই করে দিলাম, কালকেই আপনি তার ফলটা পেয়ে গেলেন। এরকম মনোবাসনা বা এরকম ভাবধারা নিয়ে যদি কোনো মানুষ আমার কাছে আসতে চান, আমি তাদেরকে আগে থেকেই একদম রিকোয়েস্ট করবো, তারা আমার কাছে এসে কোনো লাভ নেই। তার কারণ আমি সেই যুগের যোগী পুরুষ নই, আমি ঠাকুর রামকৃষ্ণ নই যে আমি হাত দিয়ে ছুঁয়ে দিলাম আপনি ভালো হয়ে যাবেন। আমি মেহনত করা শিখেছি আমার দাদুর থেকে, আমি হাতে ধরে শিখেছি। আমি অনেক বড় বড় গুরুদেবের হাতে ধরে পুজো শেখা আমার।
8-9 বছর বয়স থেকে পুজো শিখছি। কোথায় মৌনী বাবা, অযোধ্যাগিরি মহারাজ, হাজারহাট মহন্ত গোদাবরীগিরি মহারাজ, আত্মানন্দগিরি মহারাজ, সত্যানন্দগিরি মহারাজ, অঘোরী বাবা। আজকে আপনারা দেখছেন দেবাশিস মুখার্জি সুন্দর সেজে বসে আছে, কিন্তু একটা কালে শ্মশানের ডোমেট থেকেও অদম ছিল। আমার জীবনটাকে আমি এভাবেই চালাই। দেখুন, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আমি এভাবেই চালাই। আমার যেদিন ডাল ভাত জুটবে আমি সেদিন ডাল ভাত খাবো, যেদিন মাছ ভাত জুটবে মাছ ভাত খাবো। এর মধ্যে এটা কিন্তু বলার নেই যে আমি আমাকে নিজেকে এত লাক্সারিয়াস ভাবে চলার চেষ্টা করি, নেভার। তার কারণ আমি আমার ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার ঘরে হচ্ছে মনের হচ্ছে মন্দির, আমার মনোমন্দির। তার মানে বাড়িটাকে ঠিক রাখতে হলে টয়লেট আর কিচেন যদি পাশাপাশি থাকে, তাহলে বাস্তুদোষ যদি সে বাড়িতে কি হতে পারে, সে বাড়িতে অশান্তি জীবনে ছাড়বে না। 1 নম্বর, ড্যাম্প ওয়াল, দেওয়ালগুলো ড্যাম্প হয়ে রয়েছে, সেখানে কখনো অসুস্থতা ছাড়তে পারে না। আর যত বেশি পুরনো দিনের মতো গাছগাছালি বাড়ির পাশ থেকে উঠতে আরম্ভ করবে, সেই বাড়িতে একটা অদ্ভুত রকমের আওয়াজ পাবেন। কোনো মনে হবে কেউ হেঁটে যাচ্ছে, কখনো মনে হবে কেউ ঢিল মারছে, কখনো মনে হবে কেউ খটখট খটখট করে দরজা। কিন্তু যে মানুষটাকে আপনি ডাক্তার দেখাবেন, ডাক্তারের ওষুধ খাবে, আমরা একটা জিনিস মেনটেন করি, একটা জিনিস মানি, দাওয়া আর দোয়া, দুটো জিনিস কাজ করে। বাট দোয়াটা তো করবেন, দাওয়াটা তো খেতে হবে, ডাক্তারের ওষুধটা খেতে হবে। এই ডাক্তারের ওষুধ খাবার পরেও কাজ করছে না, তার মানে কি আপনার ওই বাস্তুতে কাজ করছেন। আপনি যদি কখনো বাইরে এসে কোনো রিলেটিভের বাড়িতে এসে ওষুধ খাচ্ছেন, আপনি সুস্থ, আপনার বাড়িতে গেলে আপনি অসুস্থ। ওয়াই বলুন আমাকে, রিজনটা কি? পশ্চিমের জানলা দরজা কখনো বেলা 12টা বেজে গেলে খোলা রাখবেন না, একদম বন্ধ করে দেবেন। যা হয় হবে, বোঝা যাবে, বন্ধ করে দেবেন। এগুলো কিন্তু করুন প্লিজ। বাড়ি করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, আমি বলবো না বাড়ি ভাঙতে, একদম না, বাড়ি ভাঙবেন না। যদি করে থাকেন তার রাস্তা আছে, সুন্দরভাবে রাস্তা আছে, রাস্তাগুলো অ্যাপ্লাই করতে পারেন। কি রাস্তা অ্যাপ্লাই করবেন? আমি তো আপনাদের বারবার একটা কথা বলবো যে পৃথিবীতে সব থেকে সূর্যের রে, যেখানে সূর্য ওঠে, সূর্যের রেটা ফার্স্ট একদম সর্বপ্রথম কে ক্যাচ করতে পারে বলুন? আমি যদি আজকে আপনাদের উপরে প্রশ্নটা ফেলে দিই, আপনারা এই উত্তরটা আমাকে দিতে পারবেন? পারবেন না। তার কারণ হচ্ছে, পারতেন যদি কিনা আমার পথের পথিক হতেন। সূর্যের প্রথম ক্যাচ করে পিরামিডস। তার কারণ নিম্নমুখী, ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখীর ধারাটা ছুচলো হয়ে প্রবেশ করেছে সূর্যের কাছে। প্রথম সূর্যের উনি ক্যাচ করে, যার জন্য ইজিপ্ট, যেটাকে বলি আমরা মিশরে গরমকালে কেউ পা দিতে পারে না, গরমে কেউ যেতে পারে না। তার কারণ হচ্ছে এত গরম, এত গরম, এত গরম। আর সেখানে মিশরে যেখানে মমি আছে, সেখানের মধ্যে ঢুকতে গেলে খুব কষ্ট হয়। আমি বহুবার গিয়ে দেখেছি, তো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তার কারণ সূর্যের পিরামিডস থেকে ক্যাচ করে। সেই জন্য সেই পিরামিডসগুলো যেগুলো আমি নিয়ে এসে চার্জ করাই, আমি রীতিমতো পিরামিডস এনে সাইন্টিফিক ওয়েতে ওগুলোকে চার্জ করাই। হাইট পিরামিড ইজ দ্য বেস্ট। আমি আপনাদেরকে বারবার বোঝাবো যে আপনারা হাইট পিরামিড বাড়িতে বসাবেন। আপনারা বসিয়ে আমাকে বলবেন, দেবাশিসদা আপনি ঠকিয়ে দিয়েছেন আমাদেরকে। যদি ক্ষমতা থাকে বলবেন, না আমি বলবো আমি ঠকাইনি। তার কারণ আমি আপনাদেরকে উপযুক্ত জিনিস দিয়েছি, আমি আপনাদেরকে ভুল পথে গাইড করিনি। আপনার শত্রুতা বেড়ে গেছে, তার জন্য রাস্তা আছে। এবার একটা বনচণ্ডালের গাছ খুঁজুন, বাড়িতে রাখুন, দেখুন ভালো কাজে দেবে। 1 নম্বর, বাড়িতে সুন্দরভাবে তুলসী গাছ, রাধা তুলসী, কৃষ্ণ তুলসী দুটো রাখুন, রেখে পুজো দিন, বাস্তুদোষ কিছু নিবারণ হবে। ঘরের মধ্যে শত্রুর কারণে নজর দোষ পড়ে গেছে, প্রচুর শত্রু লেগে গেছে আপনাদের। আপনারা যখন বাড়িতে ভালো মন্দ রান্না করছেন, বাইরে থেকে শত্রুতা করছে, অনেকে বাড়িতে অনেক কিছু ফেলে দিচ্ছে, অনেকে খারাপ করছে। আপনি ঘরের ইনসাইডে একটা পাকুয়া মিরর লাগান। হিয়ার ইজ ওয়ান পাকুয়া মিরর। সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আপনার চোখের সামনে সব জিনিস দেখতে পাচ্ছেন। এই যে জিনিসগুলো, টার্টেল আমি আপনাদের দেখাই ছোট করে। এটা টার্টেল, এটাকে দেখে মনে হচ্ছে ছোট্ট জিনিস, বাট এটা ছোট নয়। এই টার্টেলটা যদি একটা স্টুডেন্টের ঘরে বসিয়ে দেওয়া যায়, তার পড়াশোনা মনোনিবেশ করবে। প্লাস তার সঙ্গে যদি একটা সুন্দরভাবে একটা আমরা গণেশ রুদ্রাক্ষ, যেটা আমরা বলি গণেশ রুদ্রাক্ষ, এই গণেশ রুদ্রাক্ষ আর একটা টাইটেল যদি আমরা বসাই, সেই স্টুডেন্টটার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, হতে বাধ্য। তার কারণ হচ্ছে এই রুদ্রাক্ষটা আমার তৈরি নয়। আপনারা ভাবার চেষ্টা করুন, এই রুদ্রাক্ষটা আমার তৈরি নয়, এটা সেই প্রভু গণেশের রুদ্রাক্ষ। কোথায় হয়েছিল?
চায়নার পাশে চামোলি নদীর ধারে গণেশ রেস, রুদ্রাক্ষ ইংরেজিতে বলে রেস, রেসের যে বৃক্ষটা সেটা একমাত্র চায়নাতেই আছে, চামোলিতে, চায়নার পাশে ইন্ডিয়া বর্ডারের ভেতরে, সেখানে একমাত্র এই রুদ্রাক্ষটা তৈরি হয়। আর এই রুদ্রাক্ষটা আপনি বলবেন যে দেবাশিস দা, গণেশ রুদ্রাক্ষ স্টুডেন্টদের কাজে লাগে কেন? তার মধ্যে একটা কথা আছে, তাহলে ব্যাখ্যাটা শুনে নিন। ছোট থেকে সারা পৃথিবী বলবো বার্নিং ঘাট ঘুরে ঘুরে না, দশমহাবিদ্যা পুজো নয়, অষ্টাদশ মহাবিদ্যা পুজোগুলো গুলে খেয়েছি। যেমন আমরা না গুনে বলতে পারি, যেমন কালী, তারা, সরস্বতী, ভুবনেশ্বরী, ভৈরবী, চিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, কাত্তায়নী, কামেশ্বর, মহাদেব, তরিতা, নিত্যা, ত্রিপুটা, দত্তাত্রয়, শেতলা, এগুলো রক্তে রক্তে বইছে, তন্ত্রের বিদ্যা। সেক্ষেত্রে আমি কেন বলতে পারবো না বলুন? এই চামোলি ব্যাপারটা যেটা আপনাকে বললাম, চামোলিতে কি হয়েছিল, প্রভু গণেশ ওখানে সাধনায় বসেছিলেন, লিপ্ত হয়েছিলেন, কিন্তু সেখানে সরস্বতী নদী অত্যন্ত জোরে, অত্যন্ত স্পিডে ওখান থেকে যাচ্ছিল। প্রভু গণেশ তাদেরকে বারণ করেছেন যে সরস্বতী তুমি শান্ত হয়ে যাও, আমি সাধনা বিঘ্ন পারছি না করতে। সরস্বতী ভাবলেন তো আমাকে, আমার সাথে বোধহয় ছলনা করছে, ইয়ার্কি করছে প্রভু গণেশ, আরো জোরে বেরোলেন। যখন গণেশ আর সহ্য করতে পারলেন না, তখন গণেশ রেগে গিয়ে বললেন, তুমি আমার কথা শুনলেন না, তুমি বিদ্যা দেবে ঠিকই, কিন্তু আমার এখান থেকে রুদ্রাক্ষ নিয়ে তুমি বিদ্যা দেবে, এই রুদ্রাক্ষ যে পড়বে তার বিদ্যা লাভ করবে, কিন্তু তুমি এই রুদ্রাক্ষ এখন এই মুহূর্তে মাটির তলা থেকে প্রবেশ করে অলকনন্দা ভাগীরথী দিকে মেশো। এখন দেখুন অলকনন্দা ভাগীরথীটা কোথায়? ঋষিকেশের কাছে এসে মিলেছে। তার মানে চায়না থেকে সরস্বতী নদীকে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে প্রভু গণেশ, সেই রুদ্রাক্ষ বহন করে ঋষিকেশে একটা গাছ হয়েছে চাইতে অলকনন্দার পাশে, গণেশ রুদ্রাক্ষ, আর সেই গোড়াতেই সরস্বতী নদীর মানে সম্মেলন, ওইখানেই জড়ো হয়েছে। তা কেন কাজ করবে না বলুন? এবার বলুন এর মধ্যে আমার কি অবদান আছে? নিশ্চয়ই না। অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেকের বিয়ে, অনেকে বোনেদের বিয়ের সমস্যা, বিয়ের জন্য বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য প্রচুর চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন। আপনারা টোটকা করুন না, আগে টোটকা করুন, দেখা যাক কি হয়। কোনো বিয়ে বাড়িতে গেলেন, কোনো সিংহাসনে যেখানে স্বামী স্ত্রী বর যারা বসে, বর আর বউ যেখানে বসে, সেখান থেকে একটু ফুল নিয়ে আসবেন, জোয়ারের গঙ্গার জল নিয়ে আসবেন, সেই জলটা একটা ঘটিতে রেখে সেই ফুলটা একটু ভেজাবেন, ভিজিয়ে সেই ফুলটা একটা কৌটোতে রেখে রোদ্দুরে শুকাবেন, শুকিয়ে ফুলটাকে গুঁড়ো করবেন, গুঁড়ো করে প্রত্যেক শুক্রবার দিনকে আমার বোনেদের কপালে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। করে দেখুন বিয়েটা কত তাড়াতাড়ি হয়। যদি না হয় তাহলে মনে করবো হরস্কোপের প্রবলেম আছে। যদি মনে করেন দেবাশিস উপযুক্ত তাহলে আসবেন, যদি মনে করেন না দেবাশিস উপযুক্ত না, নিশ্চয়ই আমার কাছে আসবেন না। আমার থেকে অনেক ভালো অ্যাস্ট্রোলজার আছে, আপনারা তাদের কাছে যাবেন, অ্যাডভাইস নেবেন, তারা কি বলে শুনবেন। কিন্তু আমার কাছে কি বলতো, গোপন বলে কোনো জিনিস নেই, আমি গোপনীয়তা পছন্দ করি না। আমি আপনাদের ঘরের নিজের, আপনারা আমার মা বোন, আর আমি আপনাদের নিজে। তার কারণ হচ্ছে আমিও যেভাবে দুটো ভাত খাই আপনারা ভাত খান, কিসের লজ্জা, কিসের এত অহংকার? আমরা এসব পছন্দ করি না দিদি ভাই, যা মাসিমা যারা দেখছেন। আর হ্যাঁ, অনেকে বলেছি, বারবার কিন্তু বলেছি, স্যার আমাকে ডাকবেন না কেউ, কারণ আমি পছন্দ করি না। আমি কোনো অফিসার র্যাঙ্কে চাকরি করি না, আপনাদের সমান সমান আমি। দাদা ডাকবেন, ভাই ডাকবেন, যারা বড়রা নাম ধরে ডাকবেন, খুশি হব। আবার অনেকে কিন্তু মনে করেন কাজ হয়তো একটা কাজ করতে দিলাম, এমন আপনাদের কাজের না কি হয় তো, অনেক ক্ষেত্রে অনেক কাজগুলো না স্প্যানটা বড়, অনেক বড় কাজ দিয়ে থাকেন। একটা কথা মাথায় রাখবেন, একটা মানুষ যখন গর্তে পড়ে যায়, পড়তে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু সেই মানুষটাকে তুলতে অনেক সময় লাগে। সেই তোলা সময়টুকু যদি না দিতে পারেন তাহলে আমার কাছে এসে কোনো লাভ নেই। এইটুকু একদম এই কনসেপ্টটা মাথায় রাখবেন। টোটকা করবেন, প্রচুর করুন, প্রচুর বই লিখেছি, অসংখ্য বই দেখুন চারিদিকে রাখা আছে বইগুলো, যত বই।
জাগ্রত, টোনা টোটকা টিপস, বৃহৎ মায়াজাল ইন্দ্রজাল, বাস্তুদোষ, শনি সাড়ে সাথী, ভৌমদোষ, কালসর্পযোগ, কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব, দেবদেবী নিজে অভিষেক করুন, কিভাবে পুজো শিখবেন, পড়াশোনা বা ইন্টারভিউ দেওয়ার জন্য কি আছে, প্রত্যেকটা বই লিখেছি একটাই কারণে, যেদিন আমি থাকবো না বইগুলো আপনার ঘরে বেঁচে থাকবে। বেঁচে থাকবে দেবাশিস মুখার্জির একটা কথা, আই ক্যান চ্যালেঞ্জ, আমি সবাইকে একটা জোর গলায় বলতে পারি, বিকজ আমি অনেস্টলি অনুষ্ঠানটা করি, অনেস্টলি চলি। আর পুজো যত যন্ত্রম বলুন, আজকে বগলামুখী যন্ত্রম, আমি টাইম দিয়ে বলেছিলাম মানুষকে যে তোমরা এটা পুজোটা করো, তোমাদের মামলা মোকদ্দমা থেকে নিষ্কৃতি হবে। হয়েছে। শ্রীযন্ত্রম আমি তৈরি করেছি, আমি বলেছি শ্রীযন্ত্রম তৈরি করুন, আমার বোনের বিয়ে হবে। হয়েছে। আমি ভুবনেশ্বরী যন্ত্রম তৈরি করেছিলাম, বলেছিলাম স্বামী স্ত্রী অশান্তি মিটে যাবে, মিটে গেছে সবার। তাহলে বুঝতে পারছেন যে পুজোতে কত কাজ করে, কোনো কিছু এমন কিছু নিয়ে কাজ করে না। অনেক ভাইরা আমার দোকান চালাচ্ছেন, দোকানে কাস্টমার আসছে না, খুব ইরিটেট হয়ে যাচ্ছেন, আমার দোকানে কাস্টমার আসছে না কেন? আরে দাদা একটুখানি বুঝুন কেন আসছে না, একটু বুঝতে হবে, জোর করে পারবেন না। আরে যারা আসছে, প্রথম কথা জুতো পাই দিয়ে দোকানে ঢুকছে, আমি বারবার বলছি এনভায়রনমেন্ট মানে জুতোর মধ্যে যে নোংরা, ওই দোকানে ঢুকে বাস্তব প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাতে আপনার দোকান ফাঁকা হচ্ছে, 1 নম্বর। দ্বিতীয়, দোকানদারদের নজর পড়ে যাচ্ছে, এই নজরের জন্য দোকান শেষ হয়ে যাচ্ছে। একটা স্বাস্তিক পিরামিড, একটা ক্রিস্টাল প্লান্ট অবশ্যই দোকানে বসান, আর মাঝে মাঝে ক্রিস্টাল প্লান্টটাকে রোদে নিয়ে একটু চার্জ দিন, চার্জ দিয়ে সেটাকে আপনারা আবার বসান। আমি বলছি আপনাদেরকে অত পুজো করতে হবে না, কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু ধূপকাঠি আগরবাতি একটু নিয়মিত দেখাবেন যাতে হয়। আর দেন মোর দেন বেস্ট অ্যান্ড সব থেকে ভালো, আমি যার কাছে আমি মাথা নত করি একজনের কাছে, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব। পারদের শিবলিঙ্গ, যার জুড়ি মেলা ভার, এই পারদের শিবলিঙ্গ উত্তরাখণ্ড দেবভূমিতে হরিদ্বার থেকে আরম্ভ করে আলেকনন্দা ছেড়ে দিন আপনি গঙ্গোত্রী অব্দি, যত কুম্ভের মেলায় লক্ষ নাগা সন্ন্যাসী আসে, তাদের যখন কুম্ভে পৌঁছায়, তারা পারদের শিবলিঙ্গ আমার হাতে তুলে দিয়ে বলে, দেবাশিস তুমি প্রাণ প্রতিষ্ঠা করো। তার কারণ পারদের শিবলিঙ্গ মানে পারদেরই হয় না, কিছু মেটাল তার মধ্যে তরল পদার্থ দিয়ে জমিয়ে ওটাকে তৈরি করে। কিন্তু একটা আপনি 100টা পাথরের শিবলিঙ্গ পুজো করে যে ফল পাবেন, একটা পারদের শিবলিঙ্গ পুজো করলে সেই ফল পাবেন। একটা ভালো ওজনের পারদের শিবলিঙ্গ যদি বাড়িতে রাখতে পারেন, বাস্তুদোষ থেকে নিবারণ আপনাদের হতে বাধ্য, আমাদের বোনেদের বিয়ে হতে বাধ্য, মানুষের শারীরিক অসুস্থ থেকে নিবারণ হতে বাধ্য, মামলা মোকদ্দমা থেকে নিষ্কৃতি হতে বাধ্য, প্লাস মানসিক শান্তি আপনাদের আসতে বাধ্য। অর্থনৈতিক সমস্যা কোনোদিন হতে পারে না, হবে না। দেখুন, কোটি টাকা পাবেন না, লাখ টাকা পাবেন না, না খেয়ে মরবেন না, এইটুকু একটা কথা বলতে পারি। এটা হচ্ছে দেবাশিস মুখার্জির বক্তব্য। এই যে অনেকে বলে না যে দেবাশিস দা এটা অনেক অলৌকিক কথা বলে ফেলছেন আপনি, যেমন প্রেততত্ত্বের কথা, আমি সেই দাদা দিদিদের বলবো, দাদা প্রেততত্ত্বকে যে স্বীকার করে না তাকে অজ্ঞ বলা চলে। তার কারণ মেডিকেল সায়েন্সের অন্যতম জনক প্রিন্স জয়ারসন, যিনি ইটালি থাকতেন, উনি যখন আবিষ্কার করেছিলেন, করার পর উনি ওখানকার হসপিটালে যখন মর্গে ছিলেন, তখন একটাই কথা বলেছিলেন যে প্রেত তত্ত্বকে স্বীকার করে না তাকে অজ্ঞ বলা চলে। আছে, বাট আমরা দেখি না, দেখতে চাই না। পৃথিবীতে সবকিছুই বর্তমান, সবকিছুই বিদ্যমান। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ভালো থাকার জন্য কি করতে হবে, যেটা আমি বলছি সেটা আপনাদেরকে করতে হবে। এবার আপনি করুন না করুন একদম আপনাদের নিজেদের ব্যাপার, এখানে আমার কোনো জোরাজুরি নেই। তবু কিন্তু মন থেকে একটা আশা করি কি জানেন, যারা আমার অনুষ্ঠান দেখে, আমি তাদেরকে হাত জোর করে একটাই কথা বলবো, ঈশ্বর আপনাদেরকে চোখ দিয়েছে, ঈশ্বর কান দিয়েছে, ঈশ্বর বুদ্ধি দিয়েছে, চোখ দিয়ে দেখুন,